বুঝতে পেরেছি মামনি, আর কান্না করতে হবে না। তোমার যখন ইচ্ছা তুমি ওদের বাড়ি গিয়ে নাবিলার সাথে গল্প করে আসবে, আর যদি তোমার ইচ্ছা হয় তুমি নির্ভয়ের সাথেও কথা বলবে। প্রবীর শিকদারের কথায় অসম্মতি জানিয়ে প্রয়াস বলে উঠল, আমি কিন্তু তোমাকে বলছি বাবা, তোমার এই সিদ্ধান্তটা ঠিক না। বামন হয়ে চাঁদে হাত দিতে কিন্তু সবাই চায়। কিন্তু চাঁদ যদি তার নিজের জায়গাটা বোঝে তাহলে আর বামনের সাহস হবে না কিছু। আর আর আমি জানি আমার ঘরের চাঁদ নিজের জায়গাটা খুব ভালো করে জানে। তারপরেও যদি কেউ সাহস দেখায় তাহলে তখন না তার ব্যবস্থা করা যাবে। কিন্তু ভবিষ্যতের কিছু অনিশ্চিত কথা ভেবে আমি আমার মেয়েকে কাঁদাতে পারবো না। এই নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। যাও, ঘরে যাও। প্রয়াস আর কিছু বলল না। প্রিয়নার চোখের জল মুছে দিয়ে প্রবীর শিকদার ও নিজের ঘরে চলে গেলেন ফ্রেশ হতে। তাহমিনা এগিয়ে এসে প্রিয়নাকে বলল, তুমি আর নির্ভয়ের সাথে কথা বলো না, ওই ছেলেরা খুব ভালো। আর তুমি তো তোমার ভাইকে চেনো, বলো অযথা অপমান করবে সবার সামনে। এই ভয়ে আমি অনেকবার ওনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি ভাবি, কিন্তু একটা মানুষ যদি বারবার আমার উপেক্ষা করা সত্ত্বেও নিজ থেকে এগিয়ে আসে কথা বলার জন্য, তাহলে আমি কি করব বলো? তাহমিনা একটা হতাশার শ্বাস ফেলল। নির্ভয় যে কেন বারবার এগিয়ে আসে প্রিয়নার সাথে কথা বলার জন্য সেটা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারে তাহমিনা, কিন্তু এই কথাটা মুখ দিয়ে বের করার সাহস নেই তার। না হলে যে সমস্যাগুলো আরও বাড়বে, কমবে না। কি দরকার ছিল বাড়ি ফেরার? সারাদিন যাদের সাথে কাটাও তাদের সাথে রাতটুকু থেকে গেলে তো পারো। মিরাজুল সাহেবের কথা শুনে নির্ভয়ের পাজোড়া থেমে গেল। ঘড়িতে একবার সময় দেখে নিয়ে বলল, রাত 8টা বাজে মাত্র। আর যদি তুমি বলো তাহলে কাল থেকে আর বাড়ি ফিরবো না। কাজের কাজ তো কিছুই করো না, তাহলে সারাদিন এত রাত অবধি কি করো? তোমাদের এই রোজকার কটূক্তিগুলো থেকে বাঁচার চেষ্টা করি। বাড়িতে এলে তো প্রতিদিন তোমাদের সে একই কথা। এগুলো থেকে একটু সময় দূরে থাকার চেষ্টা করি। কথা শোনার মতো কাজ করলে তো কথা তোমাকে শুনতেই হবে। নিজের তো এমনিতে 12টা বাজিয়েছ, তার সাথে আরও জুটিয়েছ কতগুলো লোফার বন্ধু। কে জানে সারাদিন কি করে বেড়াও ওদের সাথে মিলে। নির্ভয় তার ছিল হেসে বলল, যেখানে নিজের বাবা ছেলের উপর ভরসা রাখতে পারে না, সেখানে অন্যদেরকে আর কি বলবো। তুমি তো সুযোগ তৈরি করে দাও সবাইকে আমি অপমান করার। এতগুলো বছরেও তোমার ছেলেকে চিনলে না। মিরাজুল সাহেব কিছু বললেন না। নির্ভয় শান্ত কণ্ঠে বলল, আরও কয়েকটা দিন আছে, তারপরেই ওনার শেষ হবে। এরপরে একটা কাজ খোঁজার চেষ্টা করব। যদি না পাই তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাব। চিন্তা করো না। আমি বড় হওয়ার পরেও আমার বাবাকে এখনও কাজ করতে হয়, এটা আমার জন্যই লজ্জাজনক বাবা। বিশ্বাস করো, এই লজ্জাটা প্রতিনিয়ত আমায় কুড়ে কুড়ে খায়। কিন্তু কোনো কাজ না পেলে আমি কি করবো বলো? জানি সবসময় তোমাদের হতাশ করেছি। কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি, চাকরি পাইনি, পড়াশোনা তো ভালো না, কিন্তু না পেলে আমি কি করব? ভাগ্যেও তো থাকতে হয়, তাই না? চেষ্টা করলে তো তবে তো পাবে। চেষ্টা দিয়ে সব হয় না বাবা, ভাগ্যেও থাকতে হয়। আমি চেষ্টা করেছি কি না সেটা আমি জানি। আমার বই জানে, আমার টেবিল, আমার পদ্ম ঘর জানে। ওরা ছাড়া আর কেউ আমার আর্তনাদ দেখেনি, আমার কান্নার আওয়াজ শোনেনি। যদি তুমি শুনতে তাহলে আমার থেকে বেশি তুমি কাঁদতে। কিন্তু আমি তো আর তোমাকে নিজের কান্নাটা দেখাতে পারিনি, তাই তুমি বোঝো না। কাদার সময়টুকু যদি পড়তে তাহলে অন্তত একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যেতে। নিজের বাবার কথা শুনে নির্ভয় হাসলো। এতক্ষণ ধরে যে কথাটা ওনাকে বোঝাতে চাইলো সেটা উনি বোঝেননি। আর কটা দিন সহ্য করো বাবা। যদি কিছু করতে না পারি তাহলে গলায় দড়ি দিয়ে হলেও তোমার বোঝা আমি এবারে কমাবো। কলেজ ক্যাম্পাসের পিছনের দিকে পুরনো শিমুল গাছটার নিচে বসে আছে বকুল। শুধু বসে আছে বললে ভুল হবে, ফুপিয়ে কাছে। ফর্সা চোখ মুখ লাল হয়ে উঠেছে। তার আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না আপাতত। এদিকে সৌমিকে খুঁজতে খুঁজতে প্রভাও সেদিকে এলো। বকুলকে এভাবে বসে কাঁদতে দেখে প্রভা দ্রুত সেদিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে ঘাসের উপর বসে পড়ল। চিন্তিত কণ্ঠে বকুলকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে বকুল ফুল, কাঁদছো কেন?
প্রভার কণ্ঠ পেয়ে বকুল সেদিকে একবার তাকালো, কিছু না বলে চুপচাপ আবার নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। এরই মাঝে হন্তদন্ত পায়ে ছুটতে ছুটতে সেখানে নির্ভীকও এলো। নির্ভীকও বকুলের পাশে এসে বসলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে বকুল? ফোন করে ডাকলে কেন আমায়? আর কাঁদছো কেন? এবারে বকুল একটু শব্দ করে কেঁদে উঠল। নির্ভীক আর প্রভা দুজনে দুজনের মুখে চাওয়াচাই করলো। কেউ কিছু বুঝতে পারছে না। প্রভা শান্ত কণ্ঠে বলল, বলবে না আমাদের? বকুল দুই হাতে চোখের জল মুছে নিয়ে ওদের দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি কি সত্যি মেয়েদের মতন? বকুলের এমন প্রশ্নে দুজনে একটু ভরকালো। ওদেরকে চুপ থাকতে দেখে বকুল পুনরায় বলে উঠল, বলো না, আমি সত্যি মেয়েদের মতন তাই না? আমাকে দেখে একটুও ছেলের মতো লাগে না? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? কেউ কিছু বলেছে তোমায় এই নিয়ে? নির্ভীক সন্দেহী কণ্ঠে প্রশ্নটা করতেই বকুল মৃদু রাগী কণ্ঠে বলল, বলবেই তো। জানো, ওরা আমাকে হিজড়া বলেছে। ওরা আমাকে বলেছে আমাকে দেখলে নাকি ওদের ওসব মানুষদের কথা মনে হয়। তুমি বলো, আমি কি এতটা মেয়েদের মতন আচরণ করি? হ্যাঁ, আমি জানি আমার কথাবার্তা চাঞ্চলনের মাঝে একটু মেলি ভাব আছে, কিন্তু আমি কি করব? আমি তো ইচ্ছা করে এমনটা করি না। আগে থেকে আমার কথাবার্তা এমন, তার জন্য আমাকে এসব বলতে হবে? এবার পুরো ব্যাপারটা নির্ভীকার প্রভার মাঝে পরিষ্কার হয়ে উঠল। এই অপমানটা করার জন্য ইশাকের সাথে প্রভার একবার ঝামেলা হয়েছিল। কলেজে অনেকেই বকুলকে এই কথাটা বলে অপমান করে। এই কারণেই বেশিরভাগ সময়টা বকুলকে নিজের সাথে রাখতে চায়। সেম ইয়ার আর সেম ডিপার্টমেন্ট হওয়ায় তাতে সুবিধা হয়। বাকি সময়টা অবশ্য নির্ভীকদের সাথে থাকে। ওকে একা পেলে যে কেউ এসে অপমান করবে, খোঁচা মেরে কথা বলে চলে যায়। ছেলেটা নিজের হয়ে একটু প্রতিবাদও করতে পারে না। প্রভা ব্যাগ থেকে পানির বোতল বের করে বকুলের দিকে এগিয়ে দিল। চোখের পানিটা মোছার জন্য রুমালটা এগিয়ে নিল। এই সামান্য একটা কারণে কেউ কাঁদে বকুল ফুল? দেখো, মানুষের কাজই হলো কথা বলা। সব সময় সবাই আমাদেরকে অপমান করার সুযোগ খোঁজে, কিন্তু আমরা তো জানি আমরা কেমন, তাই না? তাহলে আমরা যার তার কথায় কেন অপমানিত হব? তুমি আজ থেকে এটা ভাববে যে যারা তোমায় এসব কথা বলে তারা তোমায় কখনো বোঝেইনি, তাই তারা কথা শোনারও কোনো দায় তোমার নেই। জানো, এই কারণে আমার বাড়িতেও আমাকে অনেক অপমান করে সবাই। আমার বাবা আমায় একটুও পছন্দ করে না। এই জন্য আমার সব ভাই বোনেরাও আমাকে নিয়ে মজা করে। আমার না তখন খুব কান্না পায়, আর আমাকে কাঁদতে দেখে বাবা আরো বেশি বকা দেয়। বকুলের সান্ত্বনা দেওয়ার মতন কোনো কথা এবার আর প্রভা খুঁজে পেল না। যদি নিজের পরিবারই দুর্বলতাগুলো নিয়ে মজা করে, তাহলে বাইরের লোকজন তো সুযোগ পাবেই। বকুলের হাত থেকে নির্ভীক রুমালটা নিয়ে চোখ দুটো মুছে নিল। মাথায় স্নেহের হাত রেখে শান্ত কণ্ঠে বলল, আমাদের সমাজে যারা হিজড়া হিসেবে পরিচিত, তারা কি মানুষ না? তারাও তো আমাদের মতনই রক্তে মাংসে গড়া, আমাদের সৃষ্টিকর্তার তৈরি করা মানুষ। তাদের জন্মও কোনো মায়ের গর্ভেই হয়েছে। তারা কিন্তু নিজেরা ইচ্ছা করে এমনটা হয়নি। শারীরিক কিছু ত্রুটির কারণে তারা আমাদের থেকে একটু আলাদা। তার মানে তো এমনটা না যে তারা অমানুষ, তাই না? বকুল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নির্ভীক আলতো হেসে পুনরায় বলল, এই যে আমাদের সমাজে এত ভেদাভেদ বিদ্যমান, সেসব আমাদের মানুষদের তৈরি। তুমি কিন্তু তাদের মতন না। তোমার আচরণে মেয়েদের মতন কোমলতা আছে। তোমার কণ্ঠ মেয়েদের মতো ধীর স্থির। তোমার চাল চলন, হাঁটা চলা সবকিছুতেই মেয়েদের মতন কোমলতা বিরাজমান। তাই বলে না, তুমি মেয়ে আর না তুমি। মানলাম আচরণের ধরন একটু মেয়েরই, তুমি এমনই। আর তুমি যেমন ভাবেই খুশি থাকো, তোমার মনে এত প্যাচ নেই বকুল। তুমি মানুষটা খুব ভালো। তুমি সবাইকে আগলে নিতে জানো, সবাইকে আপন করতে জানো। তুমি যেমন অন্যের খুশিতে হাসতে পারো, তেমনি অন্যের দুঃখে কাঁদতেও পারো, যে গুণটা সবার মাঝে থাকে না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যেমন আছি তেমনটাই বেস্ট? একদমই নেই। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এই মানুষগুলো যদি তোমাকে এভাবে খোঁচা না দিত, তাহলে কি তুমি কখনো নিজেকে নিয়ে অসন্তুষ্ট ছিলে? বকুল দুই দিকে মাথা নাড়িয়ে না পদক উত্তর জানালো। তার মানে কি দাঁড়ালো? তুমি অন্যের জন্য নিজের পছন্দ বদলাতে চাইছো, যেটা কখনো করবে না। তোমাকে ঘৃণা করবে এমন অসংখ্য মানুষ তুমি পাবে,
কিন্তু তোমাকে ভালোবাসতে পারে এমন মানুষের খুব অভাব। তাই তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শেখো। আর ওরা তোমার তুলনা কোন মানুষের সাথে করেছে? তুমি তো জানো তুমি তেমন না। তাহলে কেন কাঁদছো? তুমি কেন অপমানিত হচ্ছ? বরং ওরা নিজেরা নিজেদেরকে নিচু করেছে। যারা তোমাকে কোনো এক শ্রেণীর মানুষের সাথে তুলনা করে অপমান করতে চেয়েছে। নির্ভীকের বলা কথাগুলো বেশ ভালোভাবেই মস্তিষ্কে ধারণ করতে সক্ষম হলো বকুল। কান্নার বদলে তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। এদিকে প্রভা মুক্ত নয়নে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। প্রথম দিন থেকে এই মানুষটার কথার মাঝে একটা বিশেষ কিছু অনুভব করতে পারে প্রভা। নিজের কথা দ্বারা মুহূর্তের মাঝে মানুষকে ভাবনার বদল দিতে পারে। যে হিসাবটা খুব কঠিন লাগছিল একটা সময়, নির্ভীক খুব সহজ সাবলীল ভাষায় সেই হিসাবটা করে দিল। দূর থেকে দেখলে মনে হয় মানুষটা খুব গম্ভীর, সবসময় নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত থাকে। আশেপাশের কার কি হয়ে গেল তাতে তার কিচ্ছু যায় আসে না। কিন্তু কেউ যদি মানুষটাকে একটু কাছ থেকে দেখে তাহলে বুঝতে পারবে যে তার আশেপাশের মানুষগুলোর সামান্য একটু কষ্টতেই সে কতটা উদ্গ্রীব হয়ে ওঠে। হ্যাঁ, মানুষটা হয়তো খুব গম্ভীর ঠিকই, কিন্তু প্রয়োজন অনুসারে কথা ঠিকই বলতে পারে। নিজেকে নিয়ে ভাবনায় ব্যস্ত থাকে ঠিকই, তবে প্রয়োজনে নিজের ভাবনা ছেড়ে অন্যদেরকে নিয়েও ভাবতে পারে। হুট করে প্রভার এই মানুষটাকে ভীষণ ভালো লাগলো। একটা চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যার মাঝে সব ধরনের দোষগুণ খুঁজে পাওয়া যাবে। ভীষণ আকর্ষণীয় তার চরিত্র, যার সাথে আজকাল প্রভার কথা বলতে ভীষণ ভালো লাগে, যার সাথে সময় কাটাতে প্রভার ভীষণ ভালো লাগে, যার ঠোঁটের মুচকি হাসিটা দেখার অপেক্ষায় থাকে প্রভা। প্রভা আনমনেই হাসলো। কোনো এক অদ্ভুত অনুভূতির আভাস পাচ্ছে যেন সে। হয়তো একটু তাড়াতাড়ি হচ্ছে সবটা, তবে সেটা প্রভার কাছে মন্দ লাগছে না। এসব ভাবনার মাঝে বকুল কৃতজ্ঞতা ভরা কণ্ঠে নির্ভীককে বলল, আমি জানতাম তুমি আমাকে বোঝালে আমি বুঝে যাব। তুমি ছাড়া আর কেউ আমাকে বোঝাতে পারবে না। এই জন্য আমার তোমায় এত ভালো লাগে। ভাগ্যিস হরি আমায় তোমায় পাইয়ে দিয়েছিল। আমি হরির কাছে প্রার্থনা করব যেন তোমায় রাধার মতন একটা প্রেমময় কোমল আনন্দময়ী জীবন সঙ্গী দেয়। আরে এত কষ্ট করে তোমার হরিকে আমার জন্য জীবনসঙ্গী খুঁজতে হবে না। নজরে একজন আছে, তাকে জীবনসঙ্গী বানিয়ে দিলেই হবে। নির্ভীক আর চোখে প্রভার দিকে তাকিয়ে কথাটা বলল, যা প্রভা খেয়াল করলো না। প্রভা প্রশ্নাত্মক গলায় নির্ভীককে জিজ্ঞেস করলো, আপনার প্রেমিকা আছে? সেটা আবার আমি কখন বললাম? এই তো একটু আগে বললেন আপনার নজরে নাকি একজন আছে। সে তো কল্পনায়, বাস্তবে কেউ নেই। এই বেকার মানুষের হাত ধরার সাহস আর খেয়েই বা দেখাবে বলুন? দেখতেই পারে, সবাই টাকার পেছনে ছোটে না। বেকার মানুষের হাত ধরে তাকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সাহস জোগানোর মতো সাহসও অনেকের মাঝেই থাকে। নির্ভীক মুচকি হেসে বলল, আমি তো এমন কাউকে দেখিনি। যাদের দেখেছি তারা কেউই ভালোবাসার খোঁজ করেনি। সবাই করেছে একটা বিলাসবহুল জীবনের খোঁজ। হয়তো তেমন কেউ কখনো আপনার জীবনে আসেইনি। চোখ কান খোলা রাখবেন সবসময়, বলা তো যায় না, হয়তো কখনো তেমন কারো আগমন ঘটলো। নির্ভীক আবারও হাসলো। প্রভার কথার মানে নির্ভীক বুঝলেও নির্ভীকের কথা বোঝার মতন সাধ্য প্রভার নেই, সেজন্যই তো ইশারা পেয়েও বুঝলো না। বেশ অনেকদিন পর আবারও গিটার নিয়ে বসলো উৎসব। বাইরের আকাশটা আজ বড্ড বেশি সুন্দর। প্রতিদিনের মতন তেমন একটা ভ্যাপসা গরম নেই, আবহাওয়াটাকে মোটামুটি শীতল বলা চলে। গিটারটা নিয়ে বসে মন খুলে গান গাইল। অনেকদিন পর তার মনটা যেন আবারও ভালো লাগছে। নিজের ওপরে রাগভিমানে গান আর গাওয়া হয় না তার আজকাল তেমন একটা। নির্ভীকের জোরাজোরিতে মাঝে মাঝে গায়, কিন্তু বাড়িতে আর তেমন একটা গাওয়াই হয় না। না এই গিটারটাকে ছুঁয়ে দেখা হয়। অযত্নে অবহেলায় ঘরের এক কোণায় পড়ে থাকে, অথচ একটা সময় ঘুমালেও গিটারটাকে নিয়ে ঘুমাতো উৎসব। এখনো মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন কত কান্নাকাটি করে এই গিটারটা কিনে নিয়েছিল সে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিল গিটারটা কিনে দেওয়ার জন্য। অবশেষে সফল হয়েও ছিল। ভেবেছিল এই গিটারটাকেই সারা জীবন নিজের সঙ্গী বানাবে।
কিন্তু সেসব আর হয়ে উঠল না। নিজের পরিবার থেকে একটু সমর্থন পায়নি এই বিষয়ে। অবহেলায় অবজ্ঞায় ধীরে ধীরে নিজের শখটার উপর মরিচা পড়ে গেছে। কথাগুলো ভাবতেই উৎসব হাসলো। গিটারে সুর তুলে পুনরায় একটা গান ধরলো, কিন্তু এবারে আর গানটা সম্পূর্ণ করতে পারলো না। তার আগে রুমে আগমন ঘটল রুবাইদার। পরনে তার ক্রিম কালার ক্রেপ শার্ট, তার উপর মেরুন ব্লেজার আর ম্যাচিং স্ট্রেইপড প্যান্ট, হাতে গোল্ডেন ওয়াচ, কানে ছোট্ট স্টাড ইয়ারিং, মুখে ন্যাচারাল টোনের ফাউন্ডেশন, মাস্কারা আর ডার্ক মেরুন লিপস্টিক, ব্রাউন সিল্কি চুলগুলো কার্ল করা, হাতে কালো রঙের লেদার হ্যান্ডব্যাগ, যাতে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সাথে ল্যাপটপও বহন করেছেন। ফর্সা গায়ের রঙের সাথে অত্যন্ত সুন্দর মুখশ্রী এই সাজ পোশাকে তার রূপ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। বয়স যে 40 পেরিয়ে গিয়েছে সেটা তাকে দেখে বোঝার উপায় নেই। চেহারায় তার অপূর্ব লাবণ্যতা ফুটে উঠেছে। নিজ যোগ্যতায় নিজের আলাদা একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, তৈরি করেছেন নিজের আলাদা একটি পরিচয়। ব্যবসায়িক জীবনে তিনি একজন সফল নারী। তার তুলনা হয়তো তিনি নিজেই। শুধু সফল হতে পারেননি নিজের পরিবারের কাছে, না তিনি স্ত্রী হিসেবে সফল হতে পেরেছেন, না মা হিসেবে। দরজা খোলার শব্দ পেতে উৎসবের গানের গলায় থেমে গেল। সেদিকে তাকিয়ে একদম ফর্মাল লুকে রুবাইদাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকালো। বরাবরের মতো মুখে তার গম্ভীর ভাব। মানুষটা দেখতে অপূর্ব সুন্দর। যদি মুখে তার একটু হাসি থাকতো তাহলে হয়তো তার সৌন্দর্যটা আরও বাড়ত, কিন্তু তিনি হাসতে বড্ড বেশি কৃপণতা করেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি অফিসে যাচ্ছেন। উৎসব মৃদু ব্যঙ্গাত্মক গলায় বলল, কাজ করতে করতে মাথার সমস্যা হওয়ার জন্য রুমের রাস্তা ভুলে গিয়ে কি ভুল করে আমার রুমে চলে এসেছেন নাকি? এছাড়া তো আর আমার রুমে আসার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না আপনার। রুবাইদা রাগী কণ্ঠে বলল, প্রয়োজন ছিল না আসার, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো আমাকে। তুমি জানো তোমার রুমের পাশের রুমটা আমার। আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, তার মাঝে তোমার এই গিটারের গানের আওয়াজে আমার প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল। অবশেষে না পেরে আমার মিটিংটা মাঝপথেই থামাতে হয়েছে, যার কারণে আমাকে এখন আবার অফিসে যেতে হবে। কানের মধ্যে তুলা দিয়ে রাখতে পারতেন তো। এত টাকা ইনকাম করেন আর সামান্য তুলা কেনার টাকা আপনার কাছে নেই? লিসেন উৎসব, আমার কাছে এতটা সময় নেই যে আমি তোমার সাথে মশকরা করব। তোমাকে কতবার বলেছি বাড়ির ভেতরে এভাবে চিল্লাবে না। আমার ভালো লাগে না এত নয়েজ। এই কারণে আমি নিজের রুমটা সেপারেট করেছি। তার কারণ আমার এত চেঁচামেচি পছন্দ না। আমি গান গাইছিলাম, চেঁচাচ্ছিলাম না। এটা কোনো খেলার মাঠ না যে আমি বসে থেকে চেঁচাবো। তোমার গান আমার কাছে চেঁচানোর মতো নেই। হোয়াট এভার, তোমাকে বোঝানোর মতো অ্যাবিলিটি আমার নেই। আর আমার কাছে এত টাইম আছে যে তোমার পেছনে ওয়েস্ট করব? আজ তোমার এই গিটার আর তোমার ভয়েসের জন্য আমার মিটিংয়ের প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে। ফার্দার যেন এমনটা আর না হয় সে বিষয়ে খেয়াল রাখবে। যদি গান গাইতে হয় তাহলে টেরিসে গিয়ে গাইবে, আর না হলে তোমার ওই ইউজলেস ফ্রেন্ড সার্কেল তো আছেই, ওদের সাথে গিয়ে গলা ফাটিয়ে গান দাও। তোমাকে কেউ মানা করবে না, বাট আমার কাজে যেন আর কখনো কোনো ডিস্টার্ব না হয়। কথাটা বলে রুবাইদা সেখান থেকে চলে গেল। উৎসব গিটারটা বিছানার উপর এক প্রকার ছুঁড়ে মারল। ইচ্ছে করছে ঘরে সবকিছু ভেঙে তছনছ করতে। শালা যত বালের নিয়ম সব এই বাড়িতে। সারাদিন যদি মামা বলে চিল্লাইয়ে মরেও যাই, তখনও ওনার কানে যায় না যে এটা একটু গান গেয়েছি, অমনি ওনার মিটিং ফিটিংয়ের 12টা বাজছে। ভাইয়া, ডাকটা কানে যেতেই উৎসব বুঝলো যে উষা এসেছে, কিন্তু এই মুহূর্তে একটু কথা বলতে ইচ্ছে করছে না। বিরক্তি ভরা কণ্ঠে উষাকে কিছু বলতে চাইলো, তার আগে উষার পেছনে আরো একটা মুখ দেখতে পেল। অনেক কষ্টে নিজের রাগটা সংবরণ করে উষাকে বলল, বল। আসলে ভাইয়া তুমি তো গান গাইছিলে। ম্যাম জিজ্ঞাসা করছিল যে কে গান গাইছে, তো আমি বললাম যে আমার ভাইয়া। তো তো মানে আসলে তুমি
পরে যেও গানটা গাইতে ধরে থেমে গেলে না, ওটা একটু গাইবে আবার। মানে আমরা দুজনেই তোমার ভক্ত, তাই আবদার করছিলাম আর কি। উৎসব অবাক কণ্ঠে বলল, গান তো গায় না, চেঁচায়। এই চেঁচানোর জন্য আবার দুটো ভক্ত হয়ে গেল। না রে, উষা এত সম্মানে আমার অ্যালার্জি আছে, গান গাইতে পারবো না এখন। ভাই সত্যি বলছে, তোমার গান আমাদের ভীষণ পছন্দ হয়েছে। অন্যদিন আম্মু বাড়িতে থাকলে ম্যাম আর গান শুনতে পাবে না। আমি ওনাকে বলেছি যে আমার ভাইয়াকে আমি কিছু বলে আমার ভাইয়া কথা ফেলে না। আব্বু আম্মু আমার কথা শুনে না, তুমিও শুনবে না? উৎসব কিছু বলল না, চুপ করে থাকলো। তা দেখে উষা আশাহত হলো। ওর পাশে দাঁড়ানো প্রভা বলে উঠল, থাক, বাদ দাও উষা, জোর করে গান শোনার দরকার নেই। আমার আবদার করাটা উচিত হয়নি। যিনি সত্যিকারের শিল্পী, ভালোবেসে গান গায়, তাকে তার ভালোবাসার জিনিসটা করতে এত অনুরোধ করতে হয় না। উনি মনে হয় শুধু শখের বসেই গানটা গায়, ভালোবেসে নয়। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে পেছন থেকে উৎসব বলে উঠল, ও মাস্টারনি, আপনার এসব জ্ঞান আপনার ছাত্রীকে দেবেন? ইমোশনে তো বেশ ভালোভাবেই একটা লাথি দিলেন। এখন আমার ইমোশনটা জাগিয়ে দিয়ে কই যাওয়ার প্ল্যান হচ্ছে? প্রভা বুঝলো কাজ হয়েছে, হাসি পেল খুব, কিন্তু হাসলো না। মুখটা গম্ভীর ভাব বজায় রেখে বলল, আপনিই তো বললেন যে গান শোনাবেন না, তাহলে থেকে কি করব? মত বদলে ফেলেছি, আসুন। প্রভা আর কিছু না বলে ভেতরে এলো। উৎসব উষাকে বলল, আমি ততক্ষণ তোর মাস্টারনিকে গান শোনাই, তুই গিয়ে কিছু নাস্তা নিয়ে আয়। মাস্টারনিকে কিছু না খাওয়ালে আবার কলেজে গিয়ে বদনাম বের করবে। অনিচ্ছা সত্ত্বেও উষাকে যেতে হলো। উৎসব গিটারটা হাতে নিয়ে প্রভাকে বলল, তা মাস্টারনি, যে গান মাঝপথে ইন্তেকাল করিয়ে দিয়েছিলাম ওইটাই শুনবেন নাকি নতুন করে কোনো গানের জন্ম দেব? যেটা ইন্তেকাল করেছিল ওটাই শুরু করুন। ওকে। একটা লম্বা শ্বাস টেনে উৎসব গিটারে সুর তুলে গাইল, এত সুন্দর গাইতে পারেন, তারপরেও শোনাতে এত আলসেমি কেন? প্রভার প্রশ্ন শুনে উৎসব স্মিত হেসে বলল, আলসেমি না, আপনি আসার আগে একজন মারা দিয়ে গেল এই গান গাওয়ার জন্য, ইচ্ছেটা তাই মরে গেছিল। ইচ্ছেদের কখনো মরতে দিতে নেই, কিছু ইচ্ছেদের আঁকড়ে ধরেই তো বেঁচে থাকি আমরা। যখন বেঁচে থাকার ইচ্ছে মরে যায়, তখন আর অন্য সব ইচ্ছেদের বাঁচিয়ে রেখে কি লাভ বলুন? জীবনটাকে এতটা তুচ্ছ ভাববেন না। কিছু হারালে কিছু পেয়েও যাবেন। জীবনটাকে একবার ভালোবেসে দেখুন, বাঁচার জন্য অনেক কিছু পাবেন। এমনটা না যে আপনি বাঁচতে চান না। বাঁচার জন্য যে কারণগুলো দরকার হয় সেগুলো ঠিকভাবে বুঝে উঠতে পারেননি আপনি। গানটাকে তো ভালোবাসেন, গলায় সুরও আছে, নিজের স্বপ্নটাকে বেঁচে থাকার কারণ বানিয়ে নিন। উৎসব মৃদু হেসে প্রভাকে বলল, আপনি যে মাস্টারনি সেটা আপনার কথা শুনলে বোঝা যায়। আপনি দেখি আজ আমাকেও পড়ালেন, জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়ালেন। আপনি সবটা জানতেন, শুধু আপনাকে উপলব্ধি করানো দরকার ছিল, সেটাই করলাম। আচ্ছা, এখন আসছি। গান শোনানোর জন্য ধন্যবাদ। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে উৎসব ওকে বাধা দিয়ে বলল, আরে যাচ্ছেন কেন? উষাকে তো নাস্তা আনতে বললাম, খেয়ে যান। অন্যদিন, এখন না উঠলে দেরি হয়ে যাবে। বেশ, তবে যান। আবার গান শুনতে আসবেন কেমন? আমার বন্ধুরা ছাড়া কেউ আমার গান শুনতে চায় না, একা একা গান গাইতেও ভালো লাগে না তেমন। সময় পেলে নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন। প্রভা চলে যেতে নিলে উৎসব ফের বলে উঠল, এমনভাবে বিদায় নিলেন মনে হচ্ছে আর দেখাই হবে না। কাল চায়ের দোকানে আসবেন কেমন? আপনার জ্ঞাত শুনতে ভালোই লাগে। প্রভা হালকা হেসে সম্মতি জানিয়ে চলে গেল। উৎসব কিছু একটা ভেবে আনমনে হাসলো, বিড়বিড় করে বলল, মাস্টারনির জ্ঞান শুনতে ভালোই লাগে। বেশ অনেকক্ষণ ধরে নির্ভীক নিজের একটা দরকারি নোট খুঁজছে, কিন্তু পাচ্ছে না। এই বাড়িতে সবসময় তার দরকারি জিনিসগুলো হাওয়া হয়ে যায়। এত গুছিয়ে রাখার পরেও যে কি করে জিনিসগুলো উধাও হয়ে যায় সেটা অবশ্য নির্ভীকের জানতে বাকি নেই। সারা ঘর
তন্ন তন্ন করে খুঁজে যখন পেল না, তখন বাইরের ডাস্টবিনের কাছে গেল খুঁজতে। অনেক সময় নিজের প্রয়োজনীয় জিনিসপত্র এই জায়গাটাই পেয়েছে, কেননা নির্ভীকের জন্য যেগুলো খুবই প্রয়োজনীয়, বাকিদের কাছে সেগুলো নিতান্ত তুচ্ছ ময়লা আবর্জনা। কিন্তু না, আজকে এখানেও পেল না। অবশ্য প্রয়োজনীয় জিনিসটা না পেলেও অপ্রত্যাশিতভাবে অন্য একটা জিনিস হাতে পড়ে গেল, একটা বাসের টিকিট। যেদিন সাব্বির এসেছিল সেদিনেরই টিকিটটা হাতে পেয়ে নির্ভীক বেশ অবাক হলো, কেননা সাব্বির ওকে বলেছিল যে ও ট্রেনে এসেছে, কিন্তু হাতের টিকিটটাও তো মিথ্যা না। তার মানে সাব্বির বাসে ঠিকই এসেছিল, হয়তো নির্ভীকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতেও দেখেছিল, কিন্তু ওকে কষ্ট দেওয়ার জন্যই আর দেখা করেনি, এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর ফোন করে জানায় যে ও বাড়ি চলে এসেছে। নির্ভীক হাসলো, আহা জীবন! এক জীবনে মানুষ কত শিক্ষাই না পায়, তাও নিজের আপন মানুষদের থেকে। অবশ্য ভুল মানুষকে আপন ভাবলে হয়তো এমন কষ্টই পেতে হয়। যারা বরাবরই নির্ভীককে দূরের কেউ ভেবে এসেছে, নির্ভীক তাদেরকে সবসময় ভালোবেসে আগলে নিতে চেয়েছে, কিন্তু পারেনি। এটা নির্ভীকের ব্যর্থতা নাকি ওদের ব্যর্থতা সেটা জানা নেই। তার সেই কষ্টের মাঝে লুকিয়ে রাখা একরাশ দুঃখ কেউ দেখল না। সবার অগোচরে সে হাসে, আবার সবার অগোচরে সে হাসির আড়ালে নিজের লুকিয়ে রাখা দুঃখটা আবার লুকিয়ে ফেলে। নিজের আবেগ অনুভূতি সম্পর্কে কাউকে কিছু বুঝতেই দেয় না। কষ্ট পেতে পেতে একটা সময় যখন মানুষ পাথরে পরিণত হয়, যখন বুঝতে পারে যে কাউকে এই কষ্টগুলো দেখিয়েও লাভ নেই, তখন সে সবার থেকে নিজের দুঃখ কষ্টগুলো আড়াল করা শুরু করে। নির্ভীক আবার নিজের রুমে চলে এলো। টেবিলের উপর থেকে বইটা নিয়ে বিছানায় গিয়ে বসলো। একটু পরেই সাব্বির এলো ওর রুমে। নির্ভীককে পড়ার মাঝে ব্যস্ত থাকতে দেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতেও পড়ছো ভাইয়া? ঘুমাও কখন তুমি? সাব্বিরের কণ্ঠ পেয়ে নির্ভীকের দৃষ্টি দরজার দিকে গেল। নির্ভীককে তাকাতে দেখে সাব্বির রুমের ভিতরে এসে বিছানার উপর বসলো। নির্ভীক যথারীতি স্বাভাবিক কণ্ঠে বলল, বেশি ঘুমানোর দরকার পড়ে না আমার। কিছু বলবে তুমি? সাব্বির ইতস্তত ভঙ্গিতে বলল, আসলে ভাইয়া অনেকদিন পর ঢাকা আসলাম তো, বন্ধু বান্ধবরা দেখা করতে চাইছিল, তাই ভাবছিলাম কালকে ওদের সাথে দেখা করতে যাব। ভালো কথা, যাও দেখি এসো। হ্যাঁ যাব, কিন্তু আমার হাতে আসলে অত টাকা নেই এখন। মানে বুঝতেই তো পারছো, অনেকদিন পর ওদের সাথে দেখা করছি, একটু কিছু না খাওয়ালে চলে। বলছিলাম তুমি একটু আমায় 2-3 হাজার টাকা ধার দিতে পারবে? আমি বাবাকে বলবো পরে তোমায় দিয়ে দিতে। বাবার কাছে চেয়েছিলাম, কিন্তু ওনার কাছে নাকি এখন নেই, সেজন্য তোমার কাছে এলাম। এই মাসে আমার কাছে টাকা নেই, আর এই বিষয়টা বাবাও খুব ভালো করে জানে। উনিও আমার থেকে চেয়েছিলেন, কিন্তু আমি দিতে পারিনি। সাব্বির যেন একটু অপমানিত হলো, কিন্তু যেহেতু তার এখন দরকার টাকাটা, তাই সেটা প্রকাশ করলো না। পুনরায় বলল, দেখো না ভাইয়া, যদি একটু কোথাও থেকে ম্যানেজ করে দিতে পারো, আমি বাবাকে বলবো তোমায় যেন পরে দিয়ে দেয়। তুমি চিন্তা করো না, আমি বললে বাবা দিয়ে দেবে। সাব্বিরের কথা শুনে নির্ভীক তাচ্ছিল্য হাসলো। সামিউল চৌধুরীর সাথে রক্তের সম্পর্ক নির্ভীকের, অথচ দেখে মনে হচ্ছে সাব্বিরই যেন ওনার নিজের ছেলে। সরি, আমি ম্যানেজ করতে পারবো না। আর একটা কথা, তুমি খুব ভালো করে জানো আমি যদি টাকা দেই তোমাদেরকে, তাহলে সেটা আর ফেরত নিই না। তাই বারবার এই কথাটা বলো না যে তুমি বাবাকে বললে বাবা দিয়ে দেবে। তোমার বাবা মাসে মাসে তোমাকে খরচ পাঠানোর টাকাটাই আমার কাছ থেকে চান, সেখানে উনি যে আমাকে কি ফেরত দেবেন সেটা আমার খুব ভালো করে জানা আছে। খোটা দিচ্ছ নাকি? তুমি তো এমনভাবে কথা বলছো যেন আমরা তোমার জন্য কিছুই করি না। থাক, লাগবে না তোমার টাকা। আমার চাওয়াটাই ভুল হয়েছে। আমারই বোঝা উচিত ছিল যে আমি তোমাকে নিজের ভাই ভাবলেও তুমি আমাকে সেই সৎ ভাই ভাবো। কথাটা বলে সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হলো। বেশ রাগী কণ্ঠেই কথাগুলো বলল। মুহূর্তের মাঝে তার আচরণ কেমন বদলে গেল। নিজের প্রয়োজনীয় জিনিসটা যে সে পায়নি, তাহলে এখন তো আর অযথা নির্ভীককে তেল মেরে কোনো লাভ নেই। সাব্বির যাওয়ার জন্য পা বাড়ালে নির্ভীক বলে উঠল, নিজের ভাই ভাবো জন্যই বুঝি 1.5 ঘন্টা রোদের মাঝে অযথা কোনো কারণ ছাড়া দাঁড় করিয়ে রেখেছিলে বাস স্ট্যান্ডে?
কথাটা কানে যেতেই সাব্বিরের পাজোড়া থেমে গেল। বুঝতে পারলো না যে নির্ভীক সত্যিটা জেনে গেছে নাকি আন্দাজে ঢিল ছুড়ল। পিছন ফিরে তাকিয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে তো বলেছিলাম যে এই বিষয়ে আমি কিছু জানতাম না। একটা ভুল বোঝাবুঝির জের ধরে তুমি এখনো এত কথা বলে যাচ্ছ কেন? আবার মিথ্যে। আমার কাছে তো তোমাদের এতটা গুরুত্ব নেই, তাহলে অযথা মিথ্যা বলো কেন? কি মিথ্যা বলেছি আমি? সবটাই যদি ভুল বোঝাবুঝি হয়, তুমি যদি কিছু জেনেই না থাকো, তাহলে তুমি যে বাসে করে এসেছো, ট্রেনে না, এই কথাটা আমায় মিথ্যা বললে কেন? তুমি যদি ট্রেনে এসে থাকো তাহলে বাসের টিকিট কি করে এলো? নাকি আজকাল বাসের টিকিটেই ট্রেনে ওঠা যাচ্ছে? সাব্বিরের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি কি করে জানলে? তুমি আন্দাজে বলছো তাই না? আন্দাজে কাউকে কোনো দোষারোপ আমি করি না, তুমি সেটা ভালো করেই জানো। বাইরের ডাস্টবিনে তোমার বাসের টিকিট খুঁজে পেয়েছি। আমি জানি সাব্বির, তোমার মা আর সামিয়ার মতো তুমিও আমায় খুব একটা পছন্দ করো না, কিন্তু পার্থক্য এতটুকুই, তুমি সামিয়ার মতন বোকা না। সামিয়া আমাকে দূরে ঠেলে দিয়েও আমার থেকে টাকা পাওয়ার আশা রাখে, কিন্তু তুমি আমার সাথে ভালো ব্যবহার করে আবার মন জয় করে নিজের কাজটা খুব সহজভাবে করে নাও। সাব্বির নিজের দৃষ্টি অবনত রেখে ধীর কণ্ঠে বলল, এমনটা না ভাইয়া। এমনটাই আমি সবই বুঝি, কিন্তু তারপরও কেন কিছু বলি না তোমায় জানো? তার কারণ নিজের স্বার্থের জন্য হলেও তবুও তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো। ভাইয়া বলে অন্তত ডাকো, লোক দেখানোর জন্য হলেও সম্মানটুকু করো, যেন কোনো অশান্তি না হয় সেজন্য চুপ করে থাকি। সাব্বির বলার মতন কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। এভাবে যে ধরা পড়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি। তার রাগ হচ্ছে এখনো সামিয়ার ওপর। ওকে বলেছিল টিকিটটা বাইরে ফেলে দিতে, কিন্তু ওই গাধা যে বাড়ির ডাস্টবিনে ফেলেছে সেটা ঘুণাক্ষরে টের পায়নি সাব্বির। যদি জানতো তাহলে এভাবে নির্ভীকের কাছে ধরাটা খেতে হতো না। কিন্তু এখন যেহেতু ধরা পড়েই গেছে, যে করে হোক তাকে পরিস্থিতিটা সামাল দিতে হবে। আসলে ভাইয়া, আমি মায়ের কথা এসব করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো, আমি চাইনি এমন কিছু করতে। আসলে মা এমনভাবে জোর করলো যে আমি কোনো মতে মাকে থামাতে পারিনি। নির্ভীক হালকা হেসে সাব্বিরকে বলল, আর মিথ্যে বলো না। আমি এমন গুরুত্বপূর্ণ কেউ না যার কাছে নিজের দোষটা ঢাকার জন্য মিথ্যা বলতে হবে। আরও একটা কথা, আজ অবধি আমি তোমাদের জন্য যা করেছি তার জন্য কখনোই তোমাদেরকে খোঁটা দিইনি। আর সত্যিই তোমরা আমার জন্য কিছু করোনি। কি করার কথা বলছো? বাড়িতে থাকতে দেওয়ার কথা? ভুলে যেও না বাড়িটা আমার নামে আছে। খাওয়ানোর কথা বলছো? মাসে আমি নিজে যতটুকু খাই তার থেকেও বেশি টাকা দিই এই সংসারে। আমি আরও কি কি করি এই সংসারের জন্য সেটা যদি জানার ইচ্ছে থাকে তাহলে তোমার মা কিংবা বাবাকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। সাব্বির অপরাধী কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আসলে ওভাবে বলতে চাইনি। তোমার মুখ থেকে এই কথাগুলো মানায়ও না। ফাঁকিবাজি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। তোমার মায়ের তোমায় নিয়ে অনেক স্বপ্ন, এমনকি আমার বাবারও। আমার পেছনে 1 টাকাও নষ্ট না করে তোমায় পড়াচ্ছেন এটা ভেবে যে আমি স্বার্থপর, নিজে বড় কিছু হয়ে গেলে তোমাদের ভুলে যাব। তাই বলছি ওনাদের ভরসাটা রাখো, আসতে পারো। সাব্বির আর সেখানে দাঁড়ালো না, চলে গেল। হাতের বইটা পাশে রেখে দিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল নির্ভীক। আলো বলতে জানালা দিয়ে আসা চাঁদের আলোটুকুই। নির্ভীকের কেন যেন আজ ভীষণ কান্না পাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। খুব আপন একজন মানুষকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে নিজের বুকের ভেতর লুকিয়ে রাখা হাহাকারগুলো জানাতে ইচ্ছা করছে। নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। যতদিন ওই মানুষটা বেঁচে ছিল নির্ভীকের জীবনে কোনো কষ্ট ছিল না, না তার বাবা তারপর ছিল। কি অসহ্য যন্ত্রণা বুকের মাঝে নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। এত বড় একটা পৃথিবী, সেখানে এত মানুষ, কত মানুষ পরিচিত, কত মানুষ আবার ভীষণ আপন। কিন্তু এই যে এখন নির্ভীকের কারো একটা সঙ্গ খুব দরকার, কিন্তু ওর পাশে কেউ নেই। নির্ভীক একলা, চারিদিকে শুধু শূন্যতা, আর এই বদ্ধ ঘরে বিষণ্ণতায় ঘেরা এক মানবের হৃদয়ের আর্তনাদ দুটোই শব্দহীন। সৌমি, এই সৌমি। তীব্র মাথা ব্যথায় কাতরাচ্ছে প্রভা। বেশ কিছু দিন হলেই এই সমস্যাটা হচ্ছে। আগেও হতো, কিন্তু সেই ব্যথাটা এখন তীব্র আর যন্ত্রণাদায়ক হতো না, কিন্তু আজকাল একটু বেশি তীব্র হয়। শো অবস্থাতেই সমীকে ডাকলো কয়েকবার।
কোনো সাড়া না পেয়ে ভ্রু কুচকালো, বালিশ থেকে মাথা উঠিয়ে আবার ডাকতে যাবে। তার পূর্বেই মনে পড়লো যে সৌমির তো বাড়িতে থাকার কথাই না, কোনো এক জরুরি কাজে অনাথ আশ্রমে যাওয়ার কথা ছিল। প্রভাকে ঘুমাতে দেখে হয়তো আর বিরক্ত করেনি। বিরক্তিতে নাক মুখ কুচকালো প্রভা। উঠে বসে ওড়নাটা শক্ত করে কপালে বাঁধল। ব্যথা তো কমলই না, উল্টে মনে হলো যেন আরও বাড়ছে। এদিকে সময় আপন গতিতে ছুটে চলেছে। শরীর না কুলোলেও প্রভাকে উঠতে হলো। সোজা ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো। ব্যথা যে খুব একটা কমেছে তেমনটা না, কিন্তু তবুও যেন একটু আরাম লাগছে। বারান্দার গ্রিলের সাথে গামছাটা মেরে দিয়ে রান্নাঘরে গেল দেখতে যে সমী রান্না করে রেখে গেছে কিনা। ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভেজে রেখে গেছে সমী। সেসব দেখে প্রভার মুখে একটা একচিলতে হাসি ফুটে উঠল। এই খাবারগুলো প্রভার ভীষণ প্রিয়। আজ যদি সমী রান্না করে না যেত তাহলে আর খাওয়াই হতো না প্রভার। এখনো যদি খেতে ইচ্ছে করছে না প্রভার, কিন্তু তবুও খেতে হবে। প্লেটে একটু ভাত তরকারি নিয়ে বিছানার উপর গিয়ে বসলো, কিন্তু খেতে আর পারলো না। এক লোকমা ভাত মুখে দিতেই পেটের নাড়িভুড়ি সব উল্টে এলো। কোনো মতে মুখে হাত দিয়ে সোজা বেসিনের দিকে দৌড় দিল, গড় করে বমি করে দিল। না, এবারে আর কোনো মতে দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না প্রভা। মনে হচ্ছে ওখানেই মাথা ঘুরে পড়ে যাবে। কোনো মতে দেয়াল ধরে ধরে ঘরে এলো, বিছানায় গাটা এলিয়ে দিল। চোখ দুটো খুলে রাখার শক্তি যেন নেই, এভাবেই নিজের অজান্তে ঘুমিয়ে গেল। প্রায় মিনিট 40 পর প্রভার ঘুম ভাঙলো। যখন বুঝতে পারলো যে ঘুমানোর জন্য অনেকটা সময় পেরিয়ে গেছে, চট করে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো ইতিমধ্যে তার বেশ অনেকটা দেরি হয়ে গেছে। শরীরটা এখন একটু ভালো লাগছে, মাথা ব্যথাটাও একটু কমেছে। সেসবের প্রতি প্রভার আর কোনো খেয়াল দিল না। তাড়াতাড়ি করে চুল টুল ঠিকঠাক করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। দুটো ক্লাস করে প্রভা হাঁপিয়ে গেল। তার মধ্যে খিদেতে পেটটা চোচো করছে। সবার বসার জন্য একটু শীতল জায়গা খুঁজছে আপাতত, না হলে এই রোদে শরীরটা আরো বেশি খারাপ করবে। আশেপাশে চোখ বোলাতে একটা গাছের নিচে নির্ভীককে বসে থাকতে দেখলো। একাই বসে আছে, আর তার গম্ভীর মনোযোগ হাতের বইয়ের উপর নিবদ্ধ। প্রভা সেদিকেই এগিয়ে গেল। বসতে পারি এখানে? পড়ার মাঝে বিঘ্ন ঘটায় নির্ভীক একটু বিরক্ত হলো বটে, কিন্তু উপরে তাকিয়ে সেই মিষ্টি মুখটা দেখতেই সব বিরক্তি ভাব নিমিষের মাঝে কেটে গেল। মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, বরাবরের জন্য অনুমতি দিয়ে দিলাম। এই অধমের প্রতি এতটা সহৃদয়তা দেখানোর কারণটা কি? নির্ভীক মুচকি হেসে বলল, রূপে যার মাধুর্য ছড়ায়, গুণে যে অনন্য, কণ্ঠে যার মিষ্টি সুর ও চোখেতে লাবণ্য, সে কি করে অধম হয় বলুন? আর যদি বা হয়, তার পাশে বসেই ধন্য আমি। নির্ভীকের কথায় প্রভা শব্দ করে হেসে উঠে বলল, আপনি মুখে বলেন যে আপনি কবি নন, কিন্তু আসলে আপনি কবি একজন, আর সেটা আপনার কথার মাঝে খুব ভালোভাবেই প্রকাশ পায়। বলেছিলাম তো আপনাকে, মাঝে মাঝে একটু কবি হই। বর্ণনা করার মতো কোনো বিষয় সামনে থাকলে একটু বর্ণনা করতে ইচ্ছে করে। বুঝলাম। তা আপনার বাকি বন্ধু বান্ধবরা কই? কাউকে দেখছি না যে আজ। দুজন আসবে না, আর একজন মনে হয় এখনো ঘুমোচ্ছে। তা কে কে আসবে না আর কে ঘুমাচ্ছে? নির্ভয় আর তিশান ভাই আজকে আসবে না, আর উৎসব মনে হয় এখনো ঘুমোচ্ছে। আপনার বান্ধবীকেও তো দেখছি না। আসলে সৌমিয়া আশ্রমে গিয়েছে। ও, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, বলুন কি জানতে চান? নির্ভীক একটু ইতস্তত করে বলল, আসলে সেদিন যে শুধু আপনার বান্ধবীর কথা বললেন, আপনার বিষয় তো তেমন কিছুই বললেন না। প্রভা উদাস গলায় বলল, বলার মতো তো কিছু নেই, কি বলবো বলুন? আপনি তো বলেছিলেন যে হাসপাতাল থেকে সোজা অনাথ আশ্রমে গিয়েছিলেন। তাহলে যারা আপনাকে নিয়ে গিয়েছিল তারা তো নিশ্চয়ই আপনার পরিবারের লোকজন সম্পর্কে জানবে, তাই না? প্রভা কিছু একটা ভেবে আনমনে বলল, আশ্রমে একজন আছে যিনি আমায় নিয়ে এসেছিল হসপিটাল থেকে। আমায় খুব আদর যত্নে বড় করে তুলেছেন। ওনার থেকে শুনেছিলাম আমি হওয়ার পরেই নাকি আমার মা মারা যায়। আর বাবা? সে তো আমায় ফেলে রেখে চলে গেছে। বাবা নাকি এসেছিল, মা মারা যাওয়ার পরে হসপিটালে বলে গিয়েছিল যে ওনার কাছে টাকা নেই, টাকা আনতে যাচ্ছেন, কিন্তু আর আসেননি।
শুধু আমার জন্য মায়ের একটা ছবি দিয়ে গিয়েছিলেন, কেন দিয়েছিলেন সেটাও জানি না। পুরো কথাটা প্রভা হাসি মুখেই বলল, কিন্তু তার সেই হাসিটা বড্ড মলিন। জোর করে হাসছে, যেন নির্ভীককে বোঝাতে চাইছে যে এই কথাগুলো বলতে ওর খুব কষ্ট হচ্ছে না। না, কিন্তু সত্যিটা আলাদা। প্রভার খুব কষ্ট হচ্ছে। নির্ভীক বোধহয় বুঝলো। সেই প্রসঙ্গে আর কোনো কথা বলল না, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে কথা তুলল। চোখ মুখ এত শুকনো লাগছে কেন আপনার? সকালে খেয়ে আসেননি? না, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই খেতে পারিনি। চোখ মুখ তো আপনারও শুকনো লাগছে। আপনি খেয়ে এসেছেন? না, আমিও খেয়ে আসিনি। আপনার কি শরীর খারাপ লাগছিল নাকি? না, আসলে আমাকে খেতে বলার কিংবা খাবার দেওয়ার মানুষ নেই। আমি না খেলেই বরং অনেক মানুষ খুশি হয়। প্রভা ভ্রু কুঁচকে বলল, এটা আবার কেমন কথা? আপনার বাবা মা নেই? মা নেই, বাবা আর সৎ মা আছেন, আর সৎ ভাই বোন আছে। প্রভা ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনার বাবাও গুরুত্ব দেয় না? নির্ভীক মলিন হেসে বলল, তার কি আর আমার প্রতি নজর দেওয়ার সময় আছে? যতদিন মা বেঁচে ছিল অনেক ভালোবেসেছে। মা মারা যাওয়ার 4 মাসের মাথায় দ্বিতীয় বিয়ে করলো। তারপর ধীরে ধীরে বাবার ভালোবাসাও হারিয়ে গেল। এখন এমন পর্যায়ে আছে যে আমার থেকে অনেক বেশি বাবা আমার সৎ মায়ের প্রথম পক্ষের ছেলেকে ভালোবাসে। নির্ভীকের কথা শুনে প্রভার ভীষণ খারাপ লাগলো। মা বাবা না থাকলেই যে কষ্ট পেতে হয় এমনটা না, অনেকের থাকার পরেও কষ্ট কমে না, বরং থেকেও না থাকার কষ্টটাই হয়তো বেশি। চোখের সামনে নিজের প্রিয় মানুষগুলো থেকে অবহেলা সহ্য করা ভীষণ কঠিন। নির্ভীকের কষ্ট হবে ভেবে প্রভা আর এই নিয়ে কোনো কথা বলল না। ব্যাগ থেকে একটা পাউরুটি আর কলা বের করে নির্ভীকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এ নিন, এটা খেয়ে নিন। প্রভার হাতের খাবারের দিকে তাকিয়ে নির্ভীক হালকা হেসে বলল, লাগবে না, না খেয়ে থাকার অভ্যাস আমার আছে। আপনি রেখে দিন, ক্ষুধা পেলে খেয়ে নেব। বিস্কিট আছে ব্যাগে, ওটা খেয়ে নেব। ধরুন তো আপনি। প্রভা জোর করে নির্ভীকের হাতে খাবারটা ধরিয়ে দিল। নির্ভীক নিজে পাউরুটি আর কলার অর্ধেক নিয়ে বাকিটা প্রভার হাতে ধরিয়ে দিয়ে বলল, কোনো কথা ছাড়া চুপচাপ খেয়ে নেবেন, না হলে আমিও খাবো না। আপত্তি করার মতো প্রভার কাছে আর কোনো রাস্তা রইল না। আর এমনিতেও ভাগ করে খেলে প্রভার মন্দ লাগলো না। শুরু থেকেই দূরে দাঁড়িয়ে আছে, ওদের দুজনকে লক্ষ্য করছিল ইশরাক। দৃষ্টি তার অত্যন্ত শীতল এবং স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ছে। শেষ অবধি আর অপেক্ষা করলো না, যেতে যেতে ওদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই উৎসব, কোথায় যাচ্ছিস? দাঁড়া। উৎসব নির্ভীকের কথায় দাঁড়ালো ঠিকই, তবে তাড়াহুড়ো কণ্ঠে বলল, ভাই তাড়াতাড়ি বল, কি বলবি? মেয়েটা অপেক্ষা করছে। নির্ভীক ভ্রু কুঁচকে বলল, অপেক্ষা করছে কেন ওই মেয়ে? আরে ভাই, তোকে বলেছিলাম না একটা মেয়ের কথা? আরে আমি ওর নতুন ক্রাশ। ইনবক্সে নক করেছিল ওই। আচ্ছা, ইনবক্সে নক করেছিল ওই। তারপর থেকে 4 দিন হলো একটু টুকটাক কথাবার্তা হচ্ছে আর কি। তুই এখনো শুধরালি না উৎসব? ভালো তো একজন কেউ বাসিস না, তাহলে অযথা এসব কথা বলিস কেন? ভালোবাসতে চাই জন্যই তো কথা বলি। দেখ ভাই, তুই খুব ভালো করে জানিস আমার প্রেম করার বহুত শখ, কিন্তু শালা একটা মেয়েও ঠিকঠাক পাই না। আমি এখনো খোঁজ চালাচ্ছি, কিন্তু এই মেয়ে টিকবে না। অন্যরা তো কমপক্ষে 1 সপ্তাহ টেকে, একে 4 দিনেই আউট করে দেব। উৎসবের কথার প্রেক্ষিতে তিশান ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, তাই না? অপরাধটা কি ভাইয়া? মনোরঞ্জন ঠিকঠাকভাবে হচ্ছে না? ভাই, মনোরঞ্জনের কোনো অভাব নাই। মালটা পুরোটাই একটা মনোরঞ্জনের জিনিস। এত মনোরঞ্জন কেউ সার্কাস দেখলেও পাবে না। তুমি একটু অপেক্ষা করো, আমি এসে তোমার সবটা বুঝছি। কথাটা বলেই উৎসব চলে গেল। নির্ভীক একটা হতাশার শ্বাস ফেলল। তিশান ওর কাঁধে হালকা করে ধাক্কা দিয়ে বলল, আরে চাপ নিচ্ছ কেন এত? এই মেয়েদের ডেটে যাওয়া, প্রেম করা, এসব তার উৎসবের জন্য নতুন কিছু না, তাই না? ও ডেটে যায় না ভাই। তাহলে তো আরো ভালো। এরকম টুকটাক কথাবার্তা হয়েই থাকে। চিন্তা তো আমার ওখানেই। ওর কাছে এই সম্পর্কটার মূল্য খুব হালকা। ভালোবাসার গভীরতা সম্পর্কে ওর ঠিক আন্দাজ নেই। আমার ওর জন্য ভয় হয়, এরকম খেলতে খেলতে কখনো না সত্যিকারের মায়ায় জড়িয়ে যায়।
আর ও যাদের সাথে কথা বলে তারা কেউই ওর ভালোবাসার মূল্যটা দিতে পারবে না। এত চিন্তা করছো কেন? ও কি ছোট বাচ্চা? নির্ভীক দূরে দাঁড়ানো উৎসবের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ভয়টা তো ওখানেই। একটা ছোট বাচ্চা যদি তার প্রিয় কোনো কিছু হারিয়ে ফেলে তাহলে প্রথম সে খুব কাঁদে, কিন্তু একটু পরে সে ঠিক ভুলে যায়। কিন্তু অন্য কিছু দিয়ে তাকে ভোলানো যায়। কিন্তু উৎসবের সাথে এমনটা করা সম্ভব না। আমি তো চিনি ওকে। ও যেটাকে ভালোবাসে সেটাকেই সবটা দিয়ে ভালোবাসে। ওর বিষয়ে বিকল্প কোনো কিছুকে ও আর ভালোবাসতে পারে না। আগে আসতে তো দাও আসল ভালোবাসা। আপাতত ছেলেটাকে এভাবেই থাকতে দাও। নির্ভীক চিন্তিত কণ্ঠে বলল, ভালোবাসা তো আর আগে থেকে বলে আসবে না ভাই। এই কারণগুলোর জন্য তার মনে উৎসবকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। কিন্তু আমি তো জানি উৎসব কেমন। ওর একটা খারাপ স্বভাব হচ্ছে অন্যদের সামনে নিজেকে খারাপ হিসেবে প্রেজেন্ট করা। ও আফসোস করে যে কেউ ওকে ভালোবাসে না, কিন্তু ও নিজেকে এমনভাবে অন্যদের সামনে তুলে ধরে যে কেউ ওকে ভালোবাসতেই চাইবে না। নির্ভীকের কথা শুনে তিশান এবার শব্দ করে হেসে উঠল। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, মুখের কথাটুকু সবাই বিশ্বাস করে নেয়, মনের কথা কেউ জানতে চায় না। বাইরের নিষ্ঠুর সত্যটাকে সবাই বিশ্বাস করে নেয়, কিন্তু ভেতরে সেই নরম মনের খোঁজটা কেউ করে না। ঘুরতে যাবে আজ আমার সাথে? মেয়েটার প্রস্তাবে উৎসব নাক মুখ কুঁচকে বলল, এই গরমের ভেতর আমি কোথাও যাব না ঘুরতে। আমার মাথা এখনো এতটা খারাপ হয়নি। আরে গরম সে তো বাইরে, আমরা কোনো ভালো রেস্টুরেন্টে যাই। উৎসব পুনরায় অসম্মতি জানিয়ে বলল, দেখেন বনি, রেস্টুরেন্টে যেতে গেলে অনেকটা পথ আমায় গরমের মাঝে যেতে হবে। এতটুকু গরমও আমি নিতে পারবো না। আসলে আমি ভালোবাসায় এখনই এতটা সিরিয়াস হইনি যে আগুনে পুড়বো। মেয়েটা মনে মনে দু চারটে গালি দিল উৎসবকে। ইচ্ছে করছে দুটো থাপ্পড় মেরে এখানে ফেলে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই। যেহেতু টাকাটা নিয়ে ফেলেছে কাজের জন্য, সেহেতু তাকে কাজটা শেষ করতেই হবে। দু কদম এগিয়ে এসে দুহাতে আলতো করে উৎসবের হাতটা ধরে ধীর কণ্ঠে বলল, তাহলে আমার বাড়িতে এসো জান, আই প্রমিস। আমি খুব যত্ন করব তোমার, গরম লাগবে না। এসি আছে আমার বাড়িতে। তারপরও যদি গরম লাগে তাহলে বরং দুজনে বাথটবে একসাথে একটা লম্বা শাওয়ার নেব। এবারে তো নিশ্চয়ই যাবে। উৎসবের মাথায় এবার আগুন জ্বলে উঠল। মেয়েদের ছেঁচড়ামোগুলোই উৎসব ঠিক সহ্য করতে পারে না। আরে বাবা, প্রেম করবি ভালো কথা, তো সুশীলভাবে কি প্রেম করা যায় না? এখানে গোসল করার কথা বলতে হবে কেন? ওর থেকে তো ভালো বলতে পারতো যে এক গ্লাস বরফ দিয়ে ঠান্ডা শরবত করে দেব, পাখা দিয়ে বাতাস করব, তা না সোজা বাথরুমে ঢুকে গেছে। উৎসব নিজের কলার থেকে মেয়েটার হাত সরিয়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। বিরক্তি মাখা কণ্ঠে বলল, যদি ঠিকঠাক কথা বলতে তাহলে বউ বানিয়ে নিতাম, কিন্তু না, আমি বুঝতে পেরেছি তোমাকে বনি বানাতে হবে। সো বনি, নাও গেট আউট। আপনার মুখমণ্ডল দেখলেই এখন আমার তিরিং বিরিং করে রাগ উঠছে। উৎসবের এমন পরিবর্তনের কারণ মেয়েটা ঠিক ঠাহর করতে পারল না। ভেবেছিল এসব কথা বললে হয়তো গলে যাবে, নিশ্চিত ওর ফাঁদে পা দেবে, কিন্তু এ ছেলে তো অন্য ধাঁচের। এ তো এখন পুরো বিগড়ে গেল। উৎসব চলে যেতে নিলে মেয়েটা পিছন থেকে উৎসবের হাত টেনে ধরল। উৎসব বিরক্তিকর মুখভঙ্গিতে পিছনে তাকিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, ডোন্ট ডিস্টার্ব। আপনার উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে মহাকাশে দৌড়ে দিয়েছে। আপনি যদি সেটাকে ফিরে আনতে পারেন তাহলে আবার আমার কাছে আসবেন। আরে আরে, রাগ করছো কেন তুমি সোনা? আমি তো এমনি মজা করছিলাম। আর কি বনি বনি বলে ডাকছো? বেবি বলে ডাকো। উৎসব রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মেয়েরা বালের ঠেকা পড়ছে আমার বুড়িরে বেবি বলে ডাকার। আয়নায় একবার নিজের থোবরাটা দেখে নেবেন। যদি বনিটাকে আপত্তি থাকে তাহলে খুব বেশি হলে চাচি বলে ডাকতে পারি। এসব বুইরা টুইরাকে বেবি বলে ডাকতে আমি পারবো না। সরে দাঁড়ান তো, গা চুলকাচ্ছে আমার। মেয়েটা এবার একটু অপমানিত বোধ করলো, নাক মুখ কুচকে বলল, তুমি কিন্তু এবার আমায় অপমান করছো। উৎসব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে বাহ, চাচির তো দেখি দারুণ বুদ্ধি।
ঠিকঠাক বোঝার জন্য তোমাকে একদিন পর ব্লক করব। টাটা, বাই বাই, সি ইউ। আর যদি চোখের সামনে আপনি পড়েছেন চাচি, তাহলে আই উইল কি কিউ। কথাটা বলে উৎসব হনহন করে হেঁটে সেখান থেকে চলে এলো। আর মেয়েটা বিস্ময় ভরা দৃষ্টিতে উৎসবের পানে তাকিয়ে থাকলো। যেখানে এক রাত কথা বলেই ছেলেরা তার জন্য পাগল হয়ে যায়, সেখানে এই ছেলেকে সে নিজে থেকে ওর বাড়িতে যাওয়ার কথা বলল, অথচ সেই ছেলে কিনা ওকে অপমান করে চলে গেল। ব্যাপারটা ভীষণ আত্মসম্মানে লাগলো ওর। মনে মনে প্রতিজ্ঞা করলো যে নিজের অপমানের বদলা ও নিয়েই ছাড়বে। বসতে পারি আমরা এখানে? প্রভার কণ্ঠস্বর পেয়ে নির্ভীক আর তিশান দুজনেই ওর দিকে তাকালো। প্রভা আর সৌমিকে দেখতে পেয়ে তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আরে লম্বা চুল আর কোকড়া চুল, তোমরা হঠাৎ আমাদের আড্ডাখানায় যে? আসলে আমাদের দুজনের তো আর তেমন কোনো বন্ধু বান্ধব নেই। আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে, তাই চলে এলাম। ভুল করেছি কি? আরে না না, ভুল করতে যাবে কেন? একদম ঠিক কাজ করেছো। আমাদের এই দলিল কলার জায়গাটাও না হয় তোমাদের নামে করে দেব। প্রভা হাসলো, কিন্তু সৌমি চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রভা তিশানকে বলল, সব ঠিক আছে ভাইয়া, কিন্তু এই লম্বা চুল আর কোকড়া চুল কি? আপনি নাম মনে রাখতে পারেন না? মনে রাখতে চাই কিন্তু পারি না। তোমাদের নামগুলো একটু অন্যরকম, তার মধ্যে আবার বয়সও হয়ে যাচ্ছে তো, তাই মনে রাখতে পারি না। তিশানের কথার প্রেক্ষিতে সৌমি চট করে বলে উঠল, আরে ভাইয়া, সমস্যাটা তো আমারও। আপনি বেশি করে বাদাম খাবেন, বুঝেছেন? সৌমির কথা শুনে তিশান হালকা হেসে মাথা নাড়ালো। দুজন বেঞ্চের উপর বসতেই নির্ভীক প্রভাকে বলল, ইশরাক কি আর বিরক্ত করেছে? না, বেশ কয়েকদিন হলো ওর দেখা পাচ্ছি না। ভয় পেয়ে দূরে চলে যাওয়ার মানুষ তো ইশরাক না। আমি তো চিন্তায় ছিলাম যে এরপরে ওর অত্যাচার না আরো বেড়ে যায়। নির্ভীকের কথায় সম্মতি জানিয়ে তিশান বলল, তোমার ধারণা মোটেও ভুল না। ও নতুন কিছু ভাবছে, নাহলে ওদের আমাদের সাথে এত মেলামেশা ভালো করে খেয়াল করেছো? সাবধানে থাকতে হবে আমাদের ভাইয়া। পাগলা ষাঁড়কে খেপাচ্ছি আমরা, বলা তো যায় না, আঘাত আমাদের উপরেও আসতে পারে। ওরা আরো কিছু বলবে তার আগেই উৎসব এসে বসে পড়ল। আচমকা প্রভার পাশে এসে বসাতে প্রভা মৃদু চমকে উঠল। ওকে চমকে উঠতে দেখে উৎসব বলে উঠল, সরি মাস্টারনি, আপনাকে কাঁপানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। উৎসবের এমন কথা শুনে সৌমি আর প্রভা দুজনেই নাক মুখ কোঁচকাল। এই ছেলের কথাবার্তা জীবনেও ঠিক হবে না। এদিকে উৎসবের মুখমণ্ডলের এমন অবস্থা দেখে নির্ভীক গম্ভীর কণ্ঠে বলল, টিকলো না তাই তো? উৎসব বিরক্তি মাখা কণ্ঠে বলল, টিকবে কিভাবে? এখনো ঠিক করে কথাই হলো না, ওই চাচি সোজা আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেছিল। মানে ভাবতে পারছিস ভাই, আমার শ্লীলতাহানি করার প্ল্যান করছিল। উৎসবের কথা শুনে তিশান শব্দ করে হেসে ফেলল। হাসতে পারল না নির্ভীক, প্রভা কিংবা সৌমি কেউই। নির্ভীক হাসলো না, তার কারণ ওর এখন উৎসবের ওপরে রাগ হচ্ছে। প্রভা আর সৌমি হাসতে পারল না, কারণ পুরো ব্যাপারটা ওরা বুঝে উঠতে পারেনি এখনো। প্রভা নিজের কৌতূহলটুকু দমিয়ে রাখলো। উৎসবকে কিছু জিজ্ঞেস করতে চায় না, কারণ এই ছেলের মুখের কোনো ভরসা নেই। কখন আবার কি উল্টাপাল্টা বলে ফেলে তার ঠিক নেই। কিন্তু সৌমি প্রশ্ন না করে থাকতে পারলো না, কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি তো ছেলে, আর ছেলেদেরও শ্লীলতাহানি করা যায়, মানে কি করতো আপনার সাথে? সৌমির প্রশ্ন শুনে তিশান পুনরায় শব্দ করে হেসে ফেলল। এই মেয়েটা সত্যি বড্ড বোকা। উৎসব মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, আমরা ছেলে জন্য কি আমাদের সম্মান নেই নাকি? আর যখন সম্মান আছে তাহলে শ্লীলতাহানিও করা যায়। এখনো আমাকে বাথরুমে নিয়ে গিয়ে কি করতো সেটা আমি কি করে বলবো বল? সৌমি এবারে থামলো, নতুন করে কিছু একটা ভাবতে বসলো। কাউকে কোনো প্রশ্ন করতে না দেখে উৎসব নিজে থেকেই আবার বলে উঠল, কিষান ভাই, এবার তোমাকে আসল ঘটনাটা বলি।
তিশান গভীর মনোযোগ নিবদ্ধ করে বলল, হ্যাঁ বলো। যে মেয়েটার সাথে কথা বলে এলাম না, কি যেন নাম, ধুরবাল ভুলে গেছি। ওর নাম জানতে হবে না, জানি না কোত্থেকে টপকালো। হোয়াটসঅ্যাপে দেখি একদিন নক দিল, তারপর কথা হলো টুকটাক। কথা আর কি হলো, ও কয়েকটা ছেলের সাথে কি রিলেশন করেছে, ওর জন্য কতজন পাগল হয়ে বর্তমানে পাবনায় আছে, কে ওর জন্য জান প্রাণ সব উজাড় করে দিতে পারবে, সেসব গল্প শুনতেই গেল। তা ঠিক আছে, আমিও খুব মনোযোগ দিয়ে সেসব শুনলাম, কারণ মেয়েটা দেখতে জোস, একদম বলিউড নায়িকাদের মতো লাগলো ব্যাপার। তার সবকে মেকআপ আর ফিল্টারের কামাল, নাকি সত্যিই দেখতে সুন্দর? রাখো তো তোমার সুন্দর, ছবিতে দেখেছিলাম প্রিয়াঙ্কা চোপড়া, বাস্তবে দেখি পেতনি। মানে তুমি বুঝতে পারছো ভাই, পেতনিকে ঠিক কি পরিমাণ মেকআপ আর ফিল্টার লাগালে প্রিয়াঙ্কা চোপড়ার মতো লাগে দেখতে। নির্ভীক গম্ভীর গলায় বলল, কোনটা মেকআপ করা চেহারা আর কোনটা আসল চেহারা, তুই সেই পার্থক্যটা বুঝিস না। আর সব থেকে বড় কথা, তুই নিজেও খুব ভালো করে জানিস ওই মেয়ের সাথে তুই কোনো সম্পর্কে জড়াবি না। তাহলে অযথা কথা বলে বিষয়টাকে এগোতে গেলি কেন? তুই তো জানিস ভাই, চান্স পেলেই আমার এই বিচ্ছু মার্কা মন ডান্স মারে। ভেবেছিলাম একটু কথা বলি, কি আর হবে। এদিকে উৎসব নিজের মতন করে পুরো ঘটনা তিশান আর নির্ভীককে শুনিয়েই যাচ্ছে, আর প্রভা ভ্রুকুচকে ওর কথা শুনছে। এই ছেলেটাকে প্রভা যেমন ভেবেছিল, এখন মনে আছে তার থেকেও বেশি ঘাপলা আছে এর মাঝে। সম্পর্ক বিষয়টা খুব হালকাভাবে নেয়। এদিকে নির্ভীক আর তিশানকে নিজের সম্পূর্ণ কাহিনী বলা শেষে প্রভার দিকে তাকালো, দুই ভ্রু উঁচিয়ে সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, এই যে মাস্টারনি, ব্যাপারটা কি বলুন তো? সেই তখন থেকে দেখছি এইভাবে হা করে তাকিয়ে আছেন। আপনার কথা শুনছিলাম, শুধু যে মেয়েটার একার দোষ দিলেন, ওকে কিন্তু সুযোগটা তো তৈরি করে দিয়েছেন আপনি। ওকে প্রশ্রয় না দিলে তো প্রশ্রয় পেত না ও, তাই না? একদম ঠিক বলেছেন, সুযোগটা ওকে আমি তৈরি করে দিয়েছি, কিন্তু আমি ওকে এতটা সুযোগ তৈরি করে দেইনি যে সোজা আমাকে নিয়ে বাথটবে আমার কথা বলবে। কথাই হলো 3-4 দিনের মতো। আরে এখনো তো একে অপরের সম্পর্কে কিছু জানি না। আচ্ছা আপনি আমাকে বলুন, যদি আমি আপনার সাথে কথা বলতাম, ধরুন আমি আপনাকে এই সুযোগটাও দিয়ে দিয়েছি, তাই বলে কি আপনি আমাকে এই কথাটা বলতে পারবেন? উত্তরটা দিতে প্রভাকে 1 সেকেন্ডও ভাবতে হলো না। কখনোই না। দেখুন, প্রথমত আমার হাতে এত সময় নেই যে আমি অযথা একজনের সাথে কথা বলে টাইম পাস করব। দ্বিতীয়ত আমার কাছে সম্পর্ক বিষয়টা এতটাও সস্তা নয়। এসব কি আজের সাথে কাল কথা বলছি, কাল ওর সাথে কথা বলছি, এসব কেন করতে হবে? ভবিষ্যতে যাকে জীবনসঙ্গী হিসেবে পাবেন তাকে কি উত্তর দেবেন তখন? উৎসব গাছাড়া ভাব নিয়ে বলল, আপনার যদি 10টা রিলেশন থাকে, তাহলে যাকে জীবনসঙ্গী হিসেবে পাবেন দেখবেন তার 20টা ছিল। এই যুগে কেউ সিঙ্গেল থাকে না মাস্টারনি, সবারই ইনবক্সে 4-5টা করে বাবু সোনা থাকেই। কথাটা ভুল বললেন, সবার থাকে না, আমার নেই, সৌমিরও নেই। দেখলেন তো চোখের সামনে দুজন উদাহরণ পেয়ে গেলেন। খুঁজলে আরও অসংখ্য এমন মানুষ পাবেন। আপনি যেমন হবেন আপনার জীবনের সঙ্গীও তেমনটাই পাবেন আপনি, এই কথাটা আমি বিশ্বাস করি। এখন দেখুন, আপনি নিজে এত রিলেশন করে বেড়াচ্ছেন, সেখানে একজন ভালো জীবনসঙ্গী আশা করেন কি করে আপনি? আগে নিজেকে ঠিক রাখুন। প্রভার কথাগুলো শুনে তিশান আর নির্ভীক দুজনেই হাসলো। নির্ভীক হাসলো তার কারণ ওর নিজের মানসিকতার সাথে প্রভার মানসিকতার বেশ মিল। তিশানও অবশ্য একই কারণেই হাসলো। এদিকে উৎসব বিস্ময় ভরা কণ্ঠে প্রভাকে বলল, আচ্ছা মাস্টারনি, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনার সব ভাবনার সাথে আমার এই হারামি বন্ধুর ভাবনার মিল পায় কি করে আমি? আপনারা 2 পিস সবসময় আমার কাছে যেটা সাধারণ ব্যাপার সেটা অসাধারণভাবে ভাবেন। প্রভা আর চোখে একবার নির্ভীকের দিকে তাকালো। নির্ভীক অবশ্য প্রভার দিকে তাকিয়ে নেই। নির্ভীকের ভাবনার সাথে যে প্রভার ভাবনার মিল আছে, এই কথাটা শুনে প্রভার বেশ ভালো লাগলো। স্মিত হেসে উৎসবকে বলল, একটু ভাবার চেষ্টা করুন, দেখবেন আপনিও ভাবতে পারবেন। আপনার সঙ্গগুলো খারাপ না, আপনিও মানুষটা খারাপ না, কিন্তু কয়েকটা চালচলন একটু খারাপ। সেগুলোকে একটু গুছিয়ে নিলেই আপনিও একটা চমৎকার মানুষ হয়ে উঠতে পারবেন। দিন শেষে কিন্তু আপনার মাঝেও অনেকগুলো ভালো গুণ আছে, সেগুলোকে কাজে লাগান।
প্রভার কথাটা উৎসবের বেশ ভালো লাগলো। সত্যি কি উৎসবের মাঝে অনেক ভালো গুণ আছে, নাকি প্রভার মন রাখার জন্য এই কথাটা বলল? ইচ্ছে সত্ত্বেও কেন যেন প্রভাকে পাল্টা প্রশ্নটা করতে পারলো না। মনে হলো যদি ওর সন্দেহটা ঠিক হয়, থাক না এই দ্বিধাদ্বন্দ্ব। যদি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও বলে, তাও বলেছে তো। আপাতত না হয় এটুকু নিয়ে ভালো থাকলো উৎসব।